ওটা পরে নই, ওইটা আলোচনা করে নই যে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে গভীর সমুদ্রে, গভীর সমুদ্রে ডুবুরিরা কেন, বানান ভুল গেল, কেন অক্সিজেনের পরিবর্তে কি হিলিয়াম ও অক্সিজেন এর মিশ্রণ ব্যবহার করে? ব্যবহার করে কেন? কেন? আমরা তো এটা কি করি, তোর কি মনে আছে নি জানি না, আমরা যখন পরিবেশ রসায়ন পড়াইছিলাম, আমরা যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, নাকটা কি রাখাবো, এটা ধর নাক, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে আনছি, নাক, এই শ্বাস প্রশ্বাসে কি থাকে, শ্বাস প্রশ্বাস বা এয়ার, এয়ারে কি থাকে, এয়ার, তো 21% থাকে হচ্ছে অক্সিজেন, 78% থাকে নাইট্রোজেন, আর 1% থাকে অন্য গ্যাস আদার্স, OTH আর আদার গ্যাস। তো এই যে দেখে যে নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে, কিন্তু আমাকে কি করে আমরা খালি অক্সিজেন আঙ্গ ব্যবহার করা হয়, নাইট্রোজেন কি হয় ইয়ের মধ্যে থাকে, পরে আবার আমরা যখন ছেড়ে দিই গ্যাস তখন এসে ওটা বেরিয়ে যায়। তো এই নাইট্রোজেনটা গ্যাসটা যখন আমরা নেই, তখন এই নাইট্রোজেন গ্যাসটা তোর কি হয়, আমাদের যে ফুসফুস আছে, লাংস আছে, ফুসফুস, যেরকম যে ফুসফুস থাকে দুইটা, কিরকম থাকে ফুসফুস, যেরকম থাকে, ভালো আঁকিয়ে পারি না, এরকম থাকে, ধরুন এই দুটো ফুসফুস থাকে, তো এই ফুসফুসের মধ্যে কি হয়েছে, এই ফুসফুসের মধ্যে কিডনির মতো গেছে, এই ফুসফুসের মধ্যে একটা নাইট্রোজেন গ্যাসগুলো জমা থাকে, নাইট্রোজেন গ্যাসগুলো ফুসফুসে জমা থাকে, অক্সিজেন যেটা কি হয় রক্তের সাথে মিশে পুরো দেহে প্রবাহিত হয়, পুরো দেহে প্রবাহিত হন, যখন এগুলো জমা থাকে আবার যখন আমরা নিঃশ্বাস বা প্রশ্বাস ছেড়ে দেই, তখন নাইট্রোজেন গ্যাসগুলো ফুসফুস থেকে বেরিয়ে আমি ইয়ের সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে আমার শরীর থেকে বের হয়ে যায়। তো তোর বিষয়টা হলো কি, বিষয়টা হলো যেটা এখন যখন আমরা এই করি, যখন ডুবুরিরা আরে নাইট্রোজেন নিয়ে খুব একটা বেশি আলোচনা নেই, এটা কি নিয়ে নেই আমি কইতাছি, ওটা তো দরকার না, বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কয় কি আরে, কারণ তোর অক্সিজেনটা প্রবেশ করে, হে অক্সিজেনটাই তোর কার্বন ডাই অক্সাইড হয়ে বাইরে, নাইট্রোজেন নিয়ে খুব একটা আলোচনা নেই, আর নাইট্রোজেন ওই জায়গায় তো লাগে না, ওই জায়গায় হয় না, কিন্তু এই জায়গায় এখন আইছে এই জন্য লাগতেছে, মানে কার্বন ডাই অক্সাইডের সাথে নাইট্রোজেনে বেরো যায়। তো এখন বিষয়টা হলো কি, তোর যেটা হেড আইছে তোর সমুদ্র, ধর যেটা সমুদ্রের মধ্যে একটা ডুবুরি আছে, ডুবুরি খেলা তুই এইটা, তুই সাঁতার কাটতে পারছস, এটা তোর হাত, এটা তোর পা, সিলিন্ডার গ্যাস নিয়ে সাঁতার কাটতেছস, তো এখন তুই যে সমুদ্রের মানে কি, সমুদ্রের মানে পানির অনেক নিচে যায় না, অনেক গভীরে যায়, অনেক গভীরে তো যায়, আমরা যে একটা সূত্র জানতাম না যে কি এইচ রুজি, এইচ রুজি মানে প্লাবতার সূত্র জানতাম, অনেক গভীরে যায়, অনেক গভীরে গেলে তখন কি হয়, তখন হচ্ছে যে একটা পানির অনেক চাপ থাকে, অনেক চাপের কারণে তোর নাইট্রোজেন তো এভাবে স্বাভাবিকভাবে নাইট্রোজেন এগুলা গড়ে না, এগুলা মনে কর ফুসফুসে যেটা মানে ইয়ের মতো করে একটু ভারী, তো ভারী দেখে তোর ইয়ের মধ্যে থাকে, ওই যে ফুসফুসের মধ্যে জমা ইয়ে থাকে, মানে অবস্থান করে, কিন্তু যখন আমরা সমুদ্রের অনেক গভীরে যাই, গভীরে গেলে তখন তোর এই যে এই স্রু যে অনেক পানির উচ্চ চাপের কারণে এগুলাঙ্গ বায়ু দেহের মধ্যে চাপ পড়ে, পানির চাপের কারণে যে যে নাইট্রোজেন গুলো আছে, এই নাইট্রোজেন গুলা চাপের কারণে তোর মনে করো একেবারে হালকা গ্যাস হয়ে যায়, মুক্ত গ্যাসে পরিণত হয়, গ্যাসে পরিণত হয়ে কি করে আঙ্গ পুরা শরীরে তোর যেটা অক্সিজেনের সাথে এগুলা চলাচল করে,
চলাচল করে অক্সিজেনের সাথে চলাচল করে রক্তের মাধ্যমে চলাচল করে, চলাচল করলেও কোনো সমস্যা হয় না, ভালো। কিন্তু তুই যখন পানি থেকে উপরে উঠস, পানি থেকে যখন উপরে উঠবি, তখন কি হবো, পানি থেকে উপরে উঠলে তখন তোর শরীরের দরজাটা বিভিন্ন জায়গায়, হাতে পায়ে বিভিন্ন জায়গায় নাইট্রোজেন গ্যাস গেছে। তখন তুই পানি থেকে উপরে উঠলে কি হবো, তোর পানির চাপটা তোর থাকবো না, চাপটা কমে যাবো গা। তো চাপ কমে গেলে গা তখন তোর এই শরীরের মধ্যে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তোর যেটা গেছে, নাইট্রোজেন গ্যাস যেটা রয়েছে, তখন চাপ কমে গেলে গা তখন এই নাইট্রোজেন গ্যাসটা আবার আগের অবস্থানে ফিরে যাবো গা। তখন আগের অবস্থানে ফিরে গেলে এই শরীরের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ভেদ করে ওই সব নাইট্রোজেন গ্যাস কি হয়, বেরিয়ে পড়বার চাই, মানে শরীরে বিভিন্ন জায়গায় ফুটা হইয়া বা তোর হয়ে ওগুলা বের হয়ে যাওয়ার চাই, বা জমাট বেঁধে থাকে, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় গা, মানে অস্বাভাবিক অবস্থা দেখা দেয়, যার কারণে মানুষ মারাও যায় পারে। তো এখন স্বাভাবিক যদি অক্সিজেন নেওয়া যায়, তাহলে যদি নাইট্রোজেন থাকে, তাহলে সিগারেট তো এরকম একটা অবস্থা হবে, যার কারণে অক্সিজেন নেওয়া যায়, এবং খালি অক্সিজেন না নিয়ে অক্সিজেনের সাথে কি হয়, হিলিয়াম গ্যাস নেয়, যাতে তোর যদি আমাদের দেহের ভিতরে যদি নাইট্রোজেন জমা থাকে, এই নাইট্রোজেনটা যাতে কি হয়, ওই অক্সিজেনের সাথে মিশ্রিত করে নেয়, যাতে অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে রক্তের সাথে প্রবাহিত না হয়ে পারে। বুঝছত কি আমি যা বুঝাইলাম? আচ্ছা, তুমি সুন্দর করে লেখন নেবো, লিখিম লিখবি সুন্দর করে, তো আমি তো লিখে দিলে দিয়ে পারি। আচ্ছা, এটা আমি এ জায়গায় লিখে দিবি, এই জায়গায় জায়গা ফাঁকা রাখি, হুদা দিওয়ান লিখে তুই তোর কোনো কামে রাখবো না, খালি সময় অপচয় হইব। এই জায়গায় আমি লিখে দিবি, এই জায়গায় তে তোর একটু পড়াই, সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস পড়ায়, মানে সবই ইম্পর্টেন্ট, সবকিছুর আগেই তো কই যে এটা ইম্পর্টেন্ট। ডি ব্লক মূল্য, ডি ব্লক মূল্য নিয়ে আবার আলোচনা, কবি যে ডি ব্লক মূল্য তো সেই দিচ্ছেন, আমরা প্রথমে ডি ব্লক মূলের বৈশিষ্ট্য খালি পড়ছিলাম একটু, তারপরে এসপিডিএফ এর বৈশিষ্ট্য একটু পড়ছি, পড়ে তারপরে এস অরবিটালে যে সব মৌল আছে, পি অরবিটালে যে সব মৌল আছে, সেগুলো নিয়ে পড়ালেখা করছিলাম, এখন ডি অরবিটালে যে সব মৌল আছে সেগুলো নিয়ে একটু আবার পড়ালেখা করছি। ডি ব্লক মৌল কাকে বলে কদিহি? হ্যাঁ, ডি, ডি ব্লকে না, ডি, ডি অরবিটালে প্রবেশ করে তাদের ডি ব্লক মৌল বলে। এখন দেখ, ওই যে প্রথমে 1-2 ক্লাসে পড়ছিল, সেদিনকার পড়া শিখাইছিল, তাই এখনো পারলি, কালকের পড়া পড়াইছি হেঁটে শিখস নাই, তার মানে তুই পারবি না। তো এই যে গাট গাট গেট গেট ডি ব্লক মৌল বলে, এটা লিখে দিবি। তো এই যে ডি ব্লক মৌল আর এটা লিখে দিই, যদিও আগে লিখে দিছি। ডি ব্লক মৌল সমূহ, ডি ব্লক মৌল সমূহ সমূহের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, টিআর, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কি এই জায়গায় লিখে দিই, যে এনএস 1 থেকে 2 হয়ে পারে, মানে এন অরবিটাল 1 থেকে 2 যায়, তারপরে করবো n-1 ডি, 1 থেকে 10 এর মধ্যে। যেমন ধর এন এর জায়গায় আমি কত বহাইলাম, এন এর জায়গায় ধরলাম আমি যে 4 বহাইলাম, এনে কত হবো 4s 1 থেকে 2, 1 অথবা 2 হতে পারে, তো 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 3d, মানে 1 থেকে 10 এর মাঝখানে যে কোনো ইলেকট্রন হতে পারে, বা 1 থেকে 10 হতে পারে। না, ডি এর উপর n-1 লিখবি, ডি এর উপর ইলেকট্রন 1 থেকে 10 যে কোনোটা হতে পারে, এক এক হতে পারে, 2, 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত যে কোনো ইলেকট্রন হতে পারে, কিন্তু এ জায়গায় তোর এন মানে কি বুঝাইলাম, এই যে এনে যদি এন মানে 4 হয়, দেখ ডি অরবিটাল এনে যদি 4 হয়, তো এনে কি হবো, এন থেকে 1 কমাইলে কত হয় 3, তো এনে হবো 3d, এনে যদি 4s হয় এনে হবো 3d, বুঝছত? বা এনে যদি 5s হয় এনে হবো 4d। এটা হচ্ছে সাধারণ, এনের জায়গায় তুই যা বহাস।
তাহলে এটা সাধারণ ধর্মাবলী লিখে দেয়, ডি অরবিটালে কি সাধারণ ধর্মাবলী। সাধারণ ধর্মাবলী। ডি অরবিটালে মোট ইলেকট্রন কতটি থাকে কয়ে পারবি? মোট ইলেকট্রন বলে মোট মৌলের সংখ্যা কতটি ডি অরবিটালে? সাবাস, তার মানে এই যে প্রথম দিন পড়ছিলি এটা এখন মনে আছে, দেখছস পড়ার কি গুণ। পারবি, আমি কল্পনাও করি নাই। মূল সংখ্যা 100, তার মানে তুই পড়লে পারস, খালি পড়স না দিকে পারস না। ওই তো, এই তো, এজন্য তো কই প্রতিদিনের পড়া প্রতিদিন শিখিস না। আমি পড়াইতেছি পর দেখিস না, কোনো জায়গায় আটকাবি না, যদি খালি পড়স, না পড়লে সব জায়গায় আটকাবি। তো 1 নাম্বার হইছে ডি ব্লকের সব মৌলই ভারী ধাতু। অর্থাৎ ঘনত্ব অনেক বেশি। আচ্ছা, খারাপ হইতেছি আমরা। এটা উজ্জ্বল হয়ে থাকে, এটা তো ডি ব্লক বলা যায় না, ওই যে তোর সিলভার গোল্ড এগুলা আছে, ওই 3টা ধাতুর ইয়ে আছে, এদের ঘনত্ব অনেক বেশি, অনেক বেশি। যেমন একটু লিখে দেব সবচেয়ে কম ঘনত্বের মৌল, ডি ব্লকের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব, সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট মৌল কোনটা? এটা হচ্ছে 21, স্ক্যান্ডিনাম SC21। এর ঘনত্ব কি দ্বারা প্রকাশ করে? রু হচ্ছে 3.4 গ্রাম পার সেন্টিমিটার। লিখে দেই সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল ইন্ডিয়াম, এটা হচ্ছে 22.61 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর আরেকটা লিখে দেই, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট মৌল হচ্ছে তোর 76 নাম্বারটা কি রে, 76 অসমিয়াম ওএস। অসমিয়াম এর ঘনত্ব হচ্ছে 22.1 গ্রাম পার সেন্টিমিটার। এই ডি ব্লকের কয়টা বৈশিষ্ট্য লিখে দিলেই তাই শেষ, আজকের ক্লাস শেষ হবে। এদের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ, ইলেকট্রন দ্বারা অপূর্ণ, পূর্ণ না অপূর্ণ, অপূর্ণ থাকায় কি, এই যে গ্রুপ 11 বাদে, 11 মধ্যে ঝামেলা আছে, গ্রুপ 11 বাদে প্রায় সবাই কি করে? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। জারণ অবস্থা প্রদর্শন করতে পারে।
সজল এই কি জানি একটা গান বেরোইছে রে সোনালি, ওই যে জামার নিগে চা বানায়। গ্রুপ 11 কি করে, গ্রুপ 11রা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে না, সবাই পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, কিন্তু এই দিনে একটা নোট আছে, নোট, যে গ্রুপ 11-র মৌল হইছে কপার। কপার গ্রুপ 11 হওয়ার পর পরে দিলে তো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করব না, কারণ গ্রুপ 11 তো পারি, কিন্তু যে তাও অবস্থা প্রদর্শন করে কিসের জন্য লিখে দিই। গ্রুপ 11 এর মৌল কপার, এই ডি অরবিটাল পূর্ণ থাকলে, ডি অরবিটাল পূর্ণ থাকলে যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরের এস অরবিটাল অপূর্ণ থাকায়, এস অরবিটাল কি করে অপূর্ণ থাকে, অরবিটাল অপূর্ণ থাকায় পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, থাকায় কি করে ইহা ইহা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, এটা একটা ব্যতিক্রম। এই আজকে এই পর্যন্তই থাক, ওই টপিক ধরলে আবার মাথা মাথা ঠান্ডা করে ধরেন না, বুঝে ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল কিসের জন্য, সব অবস্থা, এটা আবার সময় লাগবে আধা ঘন্টার মতো। ওয়ালাইকুম আসসালাম।